দিল্লির রাস্তায় হাজার হাজার মানুষ, মুখে মাস্ক, হাতে প্লাকার্ড। তাদের গায়ে লেখা একটি শব্দ, ককরোচ মানে তেলাপোকা। এটা কোনো অপমান নয়, এটা এখন একটা রাজনৈতিক অস্ত্র। মানে তেলাপোকা হয়ে গেছে এখন রাজনৈতিক অস্ত্র। মাত্র 2 মাস আগে ভারতের প্রধান বিচারপতি এজলাসে বসে বেকার তরুণদের তুলনা করেছিলেন তেলাপোকার সঙ্গে। বলেছিলেন এরা সমাজের পরজীবী। তার ঠিক পরদিনই জন্ম নিল এক নতুন আন্দোলন, যেটা নিজেদের নামই রাখল ককরোচ জনতা পার্টি। আর গতকাল সেই আন্দোলনের হাজার হাজার সমর্থক যখন সংসদ ভবনের দিকে এগোচ্ছিল, তখন পুলিশ ছুড়ল কাঁদানে গ্যাস, চালালো লাঠিচার্জ। এই আন্দোলন কি স্রেফ মজার একটি মিম, নাকি নরেন্দ্র মোদীর 12 বছরের ক্ষমতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ? আজকের ভিডিওতে পুরো ঘটনা খুলে বলছি, একদম শুরু থেকে। আজ পুরো ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব ভারতের এই ককরোচ আন্দোলনকে, কিভাবে একটা অপমানজনক মন্তব্য থেকে জন্ম নিল একটা প্রজন্মের ক্ষোভ, কেন সরকার এত কঠোর অবস্থান নিচ্ছে, আর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার জন্য এই আন্দোলনের শিক্ষা কি হতে পারে। চলুন শুরু করি। গতকাল 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়া 10,000-এরও বেশি মানুষ সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে এগোন। তাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। পুলিশ তাদের সংসদের ধারে কাছেও যেতে দেয়নি। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও ছোড়া হয় কাঁদানে গ্যাস, সাথে লাঠিও চার্জ করা হয়। এই বিক্ষোভের তীব্রতা আর বেড়ে যায় শনিবারের এক ঘটনার পর। 59 বছর বয়সী পরিচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক, যিনি 3 সপ্তাহ ধরে অনশনে ছিলেন এই আন্দোলনের সমর্থক, তাকে জোর করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মানুষের ক্ষোভ শীত হালার মতো কাজ করে, আর সোমবারের মিছিল হয়ে ওঠে এখন পর্যন্ত সবচেয়ে বড় মিছিল। মজার ব্যাপার হলো, সরকার একই দিনে প্রথমবারের মতো এই আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে 10 মিনিটের একটা বৈঠক করেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটা মামলার শুনানিতে মন্তব্য করেন যে বেকার তরুণরা তেলাপোকার মতো, যারা কোনো কাজ না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা অধিকার কর্মী হয়ে ওঠে আর সবাইকে আক্রমণ করতে শুরু করে। এই মন্তব্যের পরদিনই অভিজিৎ দিবকে নামে এক রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ বা বলা যায় কি পলিটিক্যাল কমিউনিকেশন বিশেষজ্ঞ, যিনি আগে আপ আদমি পার্টির সঙ্গে কাজ করেছেন, তিনি ঘোষণা দেন সব তেলাপোকাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। যোগ্যতা হিসেবে বলা হয় বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে থাকতে হবে, আর পেশাদারভাবে রাগ ছাড়তে জানতে হবে। এটা শুরু হয়েছিল নিছক ব্যঙ্গ হিসেবে, কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই এটা পরিণত হয় একটা সত্যিকারের জন আন্দোলন। এর পেছনের কারণ কিন্তু আসলে খুব গভীর। ভারতের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, মানসম্মত চাকরির অভাব, আর একের পর এক সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের উঠছে। একটা অপমানজনক মন্তব্য শুধু ফুলকিটা চালিয়েছে, ভারত তো জোরও ছিল বলিহীন। এর পেছনের ইতিহাস কি আমরা এখন একটু আলোচনা করি। এর পেছনের ইতিহাস ব্যাপারটা এমন, কল্পনা করুন একটা কক্ষে বহুদিন ধরে গ্যাস জ্বলছিল, কারো চোখে পড়ছিল না। হঠাৎ কেউ একটা ম্যাচের কাঠি জ্বালালো আর পুরো ঘর দাও দাও করে জ্বলে উঠল। এই ম্যাচের কাঠিটাই ছিল প্রধান বিচারপতির সেই মন্তব্য। ভারতে গত কয়েক বছর ধরেই তরুণদের মধ্যে প্রয়োজন ছিল উচ্চশিক্ষিত হয়েও চাকরি না পাওয়া, সরকারি চাকরির পরীক্ষায় বারবার প্রশ্নপত্র পাস, তারপর স্বজনপ্রীতির অভিযোগ। এটা অনেকটা বাংলাদেশ, শ্রীলঙ্কা, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে গত কয়েক বছরে দেখা তরুণদের নেতৃত্বে যে আন্দোলনগুলো হচ্ছিল সেটার মতোই বা সেই প্যাটার্নেই হচ্ছিল, বা সেই প্যাটার্নকে অনুসরণই করেছে এই যে মানে সেই প্যাটার্নকে অনুসরণ করেছে যেখানে জেনারেশন জি সামাজিক মাধ্যমকে হাতিয়ার বানিয়ে রাস্তায় নেমে আসছে। ভারতে এই জিনিসটাই আসলে ঘটেছিল বা ঘটছে। এতে আসলে কারা লাভবান হয়েছেন, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন, এই আন্দোলন থেকে লাভবান কারা? স্বল্প মেয়াদে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা সুযোগ পাচ্ছে মোদী সরকারের উপর চাপ বাড়ানো। আন্দোলনের নেতারাও নিজেদের একটা রাজনৈতিক পরিচয় তৈরি করতে পারছে, কিন্তু ক্ষতিগ্রস্তদের তালিকাও ছোট নয়। সরাসরি সংঘর্ষে আহত সাধারণ ছাত্রছাত্রী, আটক হওয়া কর্মীরা,
আর সোনম ওয়াংচুকের মতো মানুষ যাকে জোর করে হাসপাতালে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছে, আর তিনি এখনো পদত্যাগে রাজি নন। অন্যদিকে বিজেপির অন্য নেতারা ছাত্রদের উদ্বেগ স্বীকার করলেও বলছেন আন্দোলনকারীদের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নেই। তবে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠক ইঙ্গিত দিচ্ছে সরকার হয়তো কিছুটা নমনীয় হচ্ছে। এটা স্পষ্ট করে বলা দরকার, এই ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। আন্দোলনকারীরা একে বলছেন গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার প্রয়োগ, সরকার একে দেখছে শৃঙ্খলা তৈরির চেষ্টা হিসেবে। আর দর্শক হিসেবে আপনার কাছে অনুরোধ, দুই পক্ষের বক্তব্যই মাথায় রেখে নিজেই চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন। এখন আমাদের জন্য, মানে বাংলাদেশের দর্শকদের জন্য এই আন্দোলনের গল্পটা আসলে খুব অপরিচিত না। আমরা নিজেরাই দেখেছি কিভাবে তরুণ নেতৃত্বাধীন একটি আন্দোলন রাতারাতি জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারতের এই আন্দোলন প্রমাণ করছে যে বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা দুর্বলতা আর প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার অভাব এই সমস্যাগুলো শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের অভিন্ন যন্ত্রণা। ভারতের রাজনৈতিক অস্থিরতা সরাসরি প্রভাব ফেলতে পারে দুই দেশের বাণিজ্য, সীমান্ত ব্যবস্থা আর কূটনৈতিক সম্পর্ক। আন্তর্জাতিক মহলে এই আন্দোলন নিয়ে আলোচনা এমনভাবে উঠে আসছে যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতের প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা কতটা অক্ষত থাকছে, আর সেটা দক্ষিণ এশিয়ার সামগ্রিক রাজনৈতিক পরিবেশেও প্রভাব ফেলে। তাহলে ভবিষ্যৎ কি হতে পারে? তিনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, সরকার ধীরে ধীরে আলোচনার পথে হাঁটবে, যেমনটা স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকে ইঙ্গিত মিলছে, আর শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা হবে। দুই, সরকার কঠোর অবস্থানে অনড় থাকবে আর আন্দোলন আরও ছড়িয়ে পড়বে অন্য রাজ্যে, অন্য ইস্যুতে। আর তিন হচ্ছে, আন্দোলনটা রাজনৈতিক দলে রূপান্তরিত হয়ে আগামী নির্বাচনগুলোতে সরাসরি অংশ নিতে পারে, মানে কংগ্রেস পার্টি আগামী নির্বাচনে একটি অংশ নেওয়ার মতো অবস্থানে চলে আসতে পারে বিপুল জনপ্রিয়তার সাথে। তবে যেটাই ঘটুক, একটা বিষয় কিন্তু এখানে স্পষ্ট, সেটা হচ্ছে ভারতের তরুণ প্রজন্ম এখন আর নীরব দর্শক থাকতে রাজি নয়। একটা আহ্বানজনক শব্দ থেকে জন্ম নেওয়া এই আন্দোলন আমাদের শেখায় একটা গুরুত্বপূর্ণ সত্য। ক্ষমতাবানরা যখন সাধারণ মানুষের যন্ত্রণাকে তুচ্ছ করে দেখেন, তখন সেই তুচ্ছতাই কখনো কখনো তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। তেলাপোকা শব্দটা অপমান হিসেবে ছোড়া হয়েছিল, কিন্তু তরুণরা সেটাকেই নিজেদের গর্বে প্রতীক বানিয়ে ফেলেছে। এটাই বোধ হয় আধুনিক প্রজন্মের প্রতিবাদের বতুগ্নসা, যেখানে ব্যঙ্গই বেড়ে ওঠে সবচেয়ে ধারালো অস্ত্র, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনার একটি ব্যঙ্গাত্মক অপমানই তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। আপনার কি মনে হয়, এই আন্দোলন কি সত্যি ভারতের রাজনীতিতে পরিবর্তন আনতে পারবে, নাকি সময়ের সঙ্গে থিতিয়ে যাবে? বাংলাদেশের তরুণ আন্দোলনের সঙ্গে এর মিল কোথায় বলে আপনার মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিও। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।